আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমার প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা রাশেদ খান ভাই, রাশেদ হায়দার ভাই। পাকিস্তানে যখন ভারতের কাশ্মীরে যখন ভারতীয় সৈনিকের সাথে মারামারি হয়, তখন বাংলাদেশের বামপন্থী, পাকিস্তান, ভারতের বামপন্থী এবং মুসলমানেরা চেঁও চেঁও করে উঠে একেবারে, হায় সর্বনাশ, ইসলাম খতরে মে, ইসলাম খতরে মে, ইসলাম খতরে মে, মুসলমান খতরে মে, মুসলমান খতরে মে। আর কাশ্মীর অধিকৃত কাশ্মীর, পাকিস্তান দখল করা কাশ্মীরে যখন মানুষ মারা যায়, তখন সেটা খুব ভালো লাগে। এখন সেটা ভারতের ষড়যন্ত্র, অমুকের ষড়যন্ত্র থেকে কেন, ভারত অধিকৃত বা ভারতের যে কাশ্মীর, সেই ভারতের মধ্যে থাকা কাশ্মীরে যখন গন্ডগোল হয়, মিছিল হয়, তখন তো এই লোকদের বলতে শুনি না যে এটা পাকিস্তানের ষড়যন্ত্র। এখন পাকিস্তান, এরা এরা নাকি স্বেচ্ছায় পাকিস্তানে গেছে, এরা নাকি পেয়ারা পাকিস্তানি। তাদের সাথে কেন এত লাগে? ঘটনা কি? আমাদের বাংলাদেশের ভিতরে পাকিস্তানি জজবা এত, সেখান থেকে ভারতের ভয় নাই এখন। তো পাকিস্তানের ভিতরে কাশ্মীরে কিভাবে ভারতীয় যায়? তালমে কুস্ত কালা হায়, ওটা বলতে মুখে ব্যথা পাওয়া যায় যে পাকিস্তানের সৈন্যরা, পাকিস্তানের সরকার তার যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে। আমি 10 বছর যাবৎ বলে আসছি যে আজাদ কাশ্মীর নাম দিছে তথাকথিত, সেখানে কাশ্মীরি ভাষায় পড়ালেখা নিষিদ্ধ। বাংলাদেশে কলামিস্টরা আমার এই কথা বিশ্বাস করে নাই, বাংলাদেশে বুদ্ধিজীবীরা আমার এই কথা বিশ্বাস করে নাই, বাংলাদেশে বাম রাম সাম ঘাম বামপন্থী যত আছে বাংলাদেশে, কেউ বিশ্বাস করেনি। এমনকি ভারতের লোকদের আমি বিশ্বাস করিতে পারি নাই যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না। এমনকি তারা কাশ্মীরি ভুলে যাচ্ছে দিনে দিনে, এই কথা বিশ্বাস করেনি। এখন কেমন, এখন কেমন তারা না বলে যে ভারতের কাশ্মীর নিয়ে নিবে, পারলে ভারত চাই নিয়ে নেয়, যারা নিজেদের দেশের জনগণকে রক্ষা করতে পারে না, যারা বেলুচিস্তানকে 75 বছর যাবৎ নির্যাতন, নিপীড়ন করতেছে, হত্যা, গুম করতেছে, সেগুলো ভারতের ষড়যন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র। আজকে আজাদ, তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে 3 সপ্তাহ যাবৎ শত শত মানুষ মারতেছে, সেটাও ষড়যন্ত্র। সব শুধু ষড়যন্ত্রই। মানে তাদের মানে অন্যের মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। ভারত যখন, ভারতের কাশ্মীরে দেখেন তো শিক্ষিতের হার কত, ভারতের কাশ্মীরে দেখেন তো স্কুল কলেজ কয়টা, ভারতের কাশ্মীরে দেখেন তো বিদ্যুতের দাম কত, ফলের দাম কত, সবজির দাম কত, চাকরির হার কত। আর পাকিস্তান যে দখল করে নিয়েছে কাশ্মীর, ভারতের অংশ, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেইখানে মুসলমানদের অবস্থা কত। এখন আর বামপন্থীদের আর চেতনা জাগে না, এখন মানবাধিকার সংস্থার চেতনা জাগে না, কারণ ওইটা তাদের আব্বা, তাদের দুলাভাই, তাদের খালু, তারা করেছে, তো এটা খুব ভালো লাগে। কিন্তু ভারতে যদি একজন মারা যাইতো, এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে যেত। ভারতে যদি একজন মারা যাইতো, ওই সিঙ্কু বাম মিঙ্কু বাম বাংলাদেশের যারা আছে, চক্করবর্তী, পক্করবর্তী, ভক্করবর্তী, তারপর কি বসু মসু পোষার, নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই, কসাই নরেন্দ্র মোদী। এখন আর নেওয়াজ শরীফ কসাই হয় না, এখন আর শাহবাজ শরীফ কসাই হয় না, এখন আর ওই যে কি খান কি যেন প্রতিরক্ষা মন্ত্রী, সে কসাই হয় না, এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কসাই হয় না, কিন্তু নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই। পাকিস্তানকে নাকি এত ভালোবাসে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরের লোক, সেখানে মারামারি হয় কেন? ওটা ভারতের ষড়যন্ত্র। আর ভারতে যখন এসে কাশ্মীরিদের সাথে লড়াই হয়, সেটা আর পাকিস্তানের ষড়যন্ত্র হয় না। মানে এই সমস্ত দ্বিমুখী নীতি থেকে সরে আসতে হবে। পাকিস্তানের চাইতে পৃথিবীতে কোনো দেশ মুসলমান বেশি মারে নাই। 70 বছর যাবৎ ফাইট হচ্ছে ফিলিস্তিনে, কত লক্ষ মানুষ মারা গেছে। আর পাকিস্তান কত লক্ষ মানুষ মারা গেছে, 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে এই পাকিস্তান। তারপরে কয় হাই হুসেন, হাই হুসেন, হাই আছে, হাই হুসেন। এই বাটপার পাকিস্তান, ব্ল্যাক সেপ্টেম্বর নামের যে ইয়েতে জর্ডানের সাথে যুক্ত হয়ে 25,000 ফিলিস্তিনি মেরে ফেলেছি, এই কথা তো কেউ বলে না। এক এক সপ্তাহে 25,000 ফিলিস্তিনি মেরে ফেলেছি এই বদমাইশ পাকিস্তান। আমাদের 30 লক্ষ মেরেছে, অগণিত নারী ধর্ষণ করছে, বেলুচিস্তানকে 75 বছর যাবত দখল করে তাদের মারতেছে। বেলুচিস্তান একটা স্বাধীন দেশ, স্বাধীন রাজ্য ছিল, সেটা দখল করে নিয়েছে এই তাদের বাটপার জিন্না, মদখোর, গিদরখোর, তারপরে হুইস্কি খোর জিন্না দখল করে নিয়েছিল এটা। তারপরে আপনার এই আফগানিস্তানের সাথে তাদের, আফগানিস্তানের সারা জীবনে ব্যবসা করেছে, 25 লক্ষ আফগান, 17-20 লক্ষ আফগানিস্তানিকে ঘেটি ধরে বের করে দিয়েছে ভারত, আফগানিস্তানের ভিতরে দাওয়াত দান ছিল এদের। আর আমাদের বাংলাদেশে 2,000 পাঠাইলে এখানে চিৎকার চেঁচামেচি লাগে। তো এই পাকিস্তানের এই পাটপাড়ি, এই কাশ্মীর নিয়ে, ওটা ভারতের অংশ এবং তারা স্বাধীনতা চায় পাকিস্তান থেকে, এটা পরিষ্কার। তারা যতদিন তাদের ধোকা দিয়েছে, এই পাকিস্তানের মতো ভিখারিস্তান, এদের যে ধোকা দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করিয়েছে, এটা তারা এখন বুঝে গেছে, পাটপাড়ি বুঝে গেছে। যেমন আফগানিস্তান এখন পাকিস্তানের পাটপাড়ি বুঝে গেছে যে যুদ্ধের নাম করে, সন্ত্রাসের নাম করে, পাকিস্তান আমেরিকার পক্ষ নেওয়ার নাম করে, সোভিয়েত ইউনিয়নের সাথে, রাশিয়ার সাথে যুদ্ধ করে এটা ব্যবসা করেছে আফগানিস্তানের লোকদের, এটা আফগানিস্তানে বুঝে পেয়েছে।
পাকিস্তানের বাটপারি আফগানিস্তান বুঝে ফেলেছে, বেলুচরা বুঝে ফেলেছে, এমনকি স্বয়ং পাকিস্তানের ভিতরে থাকা কাশ্মীরে বুঝে ফেলেছে। শুধু আমাদের বাংলাদেশের বাঙ্গ মুসলমান এরাই পাকিস্তানের বাটপারিটা বুঝতে পারলো না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। জি, আপনি আপনি রাশেদ ভাই, আপনি বলেন, এই যে পারমাণবিক বোমা, এটা মুসলমানদের সম্পদ, পাকিস্তান মুসলমানদের কি উপকার করছে এই ব্যাপারে একটু বলেন। না, পাকিস্তান মুসলমানদের অনেক উপকার করছে, যেমন জি, পাকিস্তানও বলৎকারী রাষ্ট্র, হ্যাঁ, বাংলাদেশও বলৎকারী রাষ্ট্র, জি, দুইটাই বলৎকার। পাইকাদের ইউরোপ আমেরিকাতে বলৎকারী চোর এবং ডাকাইত নামেছি না। ইংল্যান্ডে গত 125 মিলিয়ন পাউন্ড চোরা চালান করছে পাইকা। এই দেশে যত রেপিস ধরা খায় তার মধ্যে সবই দাড়িয়ালা মুসলমান, সব পাইকা এবং বাঙালি বঙ্গু, সব এ দুইটা। তো পাকিস্তান আর বাঙালি, বাঙালি যে ভাইরা বলে আর কি বোমা 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 বোমা, তাগো ওই যে হাদি কইছিল না কি কি ছিঁড়া দিতে জানি, ওইখান দিয়া বইরা দাও, বইরা দিয়া ফুড়ে ফেলো। আপনি ভালো কথা কইছেন যে ওই বোমা আছে কিনা। আমার কি মনে হয় জানেন, হেরাও যে এক একবার ওই আমেরিকার ফোন দিয়ে কয় স্যার পয়সা তো দরকার, ভিক্ষা করে তো আর পারি না, আপনি যদি পয়সা না দেন তাহলে আমি কিন্তু 2টা বোমা ইরানের বেচুম। কারণ আমেরিকা দাঁড়া বাবা টাকা লো। এই কাহিনী কখন করছিল জানেন, রাশিয়া যখন ভাঙে 19টা টুকরো হইলো না, প্রচুর বোমা কিন্তু ওই যে একদম রেডি করা বোমা রাখা ছিল বিভিন্ন দেশে। ওইখানে অনেকেই সেম কাজ করতো, যেমন আজারবাইজান, কাজাকিস্তান, ওদের কাছ থেকে পরে সব রাশিয়া নিয়ে আসছে। ওরা হুমকি দিত, না হলে আমরা বেচা দেবো অমুকের কাছে তমুকের কাছে। তো পাইকাতের অবস্থা ওইটা। আরেক বঙ্গু লেখছে কয় দেখাইলো না সিন্দুরে 60 বলতে এরা 6টা রাফায়েল, ইন্ডিয়ার কাছে আসছিলই 4টা রাফায়েল, একটা রাফায়েল পড়ছে। এখন সেটা ঠিক আছে, আমি মানিয়ে নিলাম ভাই, একটা রাফায়েল তোরা পাইকা রাফায়েল, বিতর্কিত, তারপর ওটা বিতর্কিত। না না আমি মাইনা নিলাম যে পাকিস্তান ফালাই দিছে। এখন ইরান তো 6টা ফালাইছে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান আমেরিকার, কি হয়েছে? তো ভারতের 4টা ফালাইছে, ভারত এখন আবার 100 স্কোয়াড্রনের অর্ডার দিছে ফ্রান্সে। ভাই ব্যাপারটা হচ্ছে জার্বিয়া তার খবর নাই, পাড়া পশ্চিম ঘুম নাই। আওয়ামী লীগ কি কইছে যে আমরা কালকে 77তম জন্মবার্ষিকী পালন করবো, আর পালন করতে পারে, বাট আমি পালন করবো এটা কে কাটলাম, ঘরে কাটলাম আর চিল্লে কইলাম শেষ, ঠিক আছে না, কিছু তো কয় নাই। ওদের মনে ওই যে মন কলা খাইছে আর ডর, আসলে এটা ভয়ও না। সেনাবাহিনী উঠে না, সেনাবাহিনী এতদিন ছিল, এখন আবার নতুন করে লিস্ট দিয়েছে 30 তারিখ পর্যন্ত সেনাবাহিনী। কালকে না প্রতিষ্ঠা বার্ষিকী 23 তারিখ, তাহলে তুমি 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 3 দিন রাখ, 30 তারিখ পর্যন্ত কেন? তারেক ফিরে আসবে কবে? এর ভিতরে চায়নার লগে কি চুক্তি হইতে পারে, কি অঘটন ঘটাইতে পারে আবার আমেরিকা ওদের আব্বা, সবকিছু। ওই যে আপনি কিছুক্ষণ আগে কইছিলাম যে এ কইতেছে হুমকি দিবে যে ইন্ডিয়ারে মারবো, নাকি বোমাটা ইন্ডিয়ারে মারার আগে বাংলাদেশ আইনে ঢাকার থেকে উড়াইবো, যার কারণে সেনাবাহিনী দিয়ে রাখছে যে কেউ কোনো দিকে চাইও না, এখানে কিছু আকাম করব। হয়তো পাইকারা আকাম করতে পারে, কোনো ব্যাপার না, খালি 6টা জায়গায় কেন সেনাবাহিনী? আবার ঢাকার মধ্যে 18,000 পুলিশ সেনাবাহিনীর। আজকে যে আমাকে ওস্তাদ দাঁড়িয়ালা, কি নামের নামও ভুলে গেছে, ও ওয়াকার, হে কইছে সেনাবাহিনী সময় মতন মাঠে নামবে। একবার মন্ত্রী কয় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকায় পাওয়া যায় না, আবার বাবারে আওয়ামী লীগ আহে। আসলে যে তারা কি করতে চাইছে তারা নিজেরাও জানে না। তবে এটা ঠিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 100% সফল। মিছিল আওয়ামী লীগ করা লাগবে না, ঘরে ঘুমাই নিয়ে হেরাই তো করিয়া দিছে যে নামবো ভয়, ভয় তো আগেই পাইয়া গেছে এরা, আমরা নেমে কি লাভ? কোনো দরকার আছে? ফরিদ ভাই কি বলেন? কোনো দরকার নাই। সেনাবাহিনী তারা মাঠে থেকে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, ছাত্রলীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, তারা বুঝে গেছে এবং প্রমাণ করে দিয়েছে। আর সেনাবাহিনী যে কত বড় বাটপার, আমি যেদিন বললাম যে সেনাবাহিনী যাবে না, না না এত চলো, আরে ভাই যাবে কেন? এরাই তো দেশ চালাচ্ছে। তারেক রহমান হলো মুসলেগা সরকার, বর্তমানে দেশ চালাইতেছে মোল্লা আর মিলিটারি। তারেক রহমান কোথাকার কি? সে কিছুই না, সে নোবডি। দেশই চালায় মোল্লা মিলিটারি। আর মিলিটারি যদি চলে যায়, আমার ভাবির ফলারা ঘর থেকে বাড়াইতে পারবে, জামাতের এমপিরা ঘর থেকে বাড়াইতে পারবে না, বিএনপির এমপি মন্ত্রীরা ঘর থেকে বাড়াইতে পারবে? এরা কোনোদিন এটা আনবি সরাবে না, কখনোই সরাবে না। এরা চোখ আছে সেনাবাহিনীকে বিভিন্ন সুতায় অজুহাতে। রানা বলেছিল আজকে যায় কালকে যায়, আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। সেনাবাহিনীর কি কাম? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষায় ধরে নিলাম এটা নির্বাচিত সরকার। সেনাবাহিনী নির্বাচিত সরকার মানে কোন আইনে থাকে, কোন সংবিধান বলে থাকে? আমরা কি এতই বোকা? আমরা কি কিছুই বুঝি না? যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বলতো পুলিশ ছাড়া এসে দেখ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখ, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, এরকম চাপা মারতো জামাত বিএনপিরা। এখন সেই জামাত বিএনপি দেখে আর্মি ছাড়া চলতে পারে না, বিজিবি ছাড়া চলতে পারে না,
আমেরিকার নেটো বাহিনী ছাড়া চলতে পারে না, পাকিস্তানের বিমান, পাকিস্তানের কি আইতেছে না সাবমেরিন ছাড়া চলতে পারে না, তুরস্কের বাহিনী ছাড়া চলতে পারে না। এরাই বলছে কয়দিন আগে যে পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। বুঝতে পারছেন তো? চাপা মারতে এখন এরা পুলিশ ছাড়া, ছাত্রলীগ এখন, ছাত্রলীগ তো এখন পুলিশ ছাড়া আইছে, তো তোরা এখন আর্মি নিয়ে আসুস কে? তোরা নাম দেখি ছাত্রলীগের সাথে কত শেডার মুরত, ছাত্রলীগের সাথে আর্মি ছাড়া নাম, তোরা পুলিশ নিয়েই নাম। আওয়ামী লীগ তো পুলিশ নিয়ে থাকতো, তোরা পুলিশ নিয়েই নাম দেখি ছাত্রলীগের সাথে। গত কয়েকদিন আগে পুলিশের ওই যে বড় বড় কর্তারা কইছে না যে এদের ঠেকামু কেমনে, এদের লগে তো সাধারণ জনগণই সহযোগিতা করে। না বললাম তো যে এরা তো চাপা মারতো, এই ছাত্রলীগ নাকি পুলিশ নিয়ে আসে, শিবিরের আর বিএনপি ছাত্র দল জামাতারা বলতো। তা আমি বলি যে তোমরা যারা শিবিরের বিরাট বড় বড় মর্দ, আমার ভাবির পোলা হতো বিরাট বড় মর্দ, তারা এদের সে বড় মর্দ তো দুনিয়াতে এখন নাই। জামাত শিবির তো বিরাট বড় মর্দ, বিএনপি তো এরা বড় বড় মর্দ। ভাই তোরা পুলিশ নেই ছাত্রলীগের সামনে, শুধু আর্মি ওয়াকারে যাইতে বলবে রাখা যায়, তোরা পুলিশ নেই নাম দেখ ছাত্রলীগের সামনে কত ষাটার মুরত কয় ঘন্টা টিকতে পারস। আমি চ্যালেঞ্জ করলাম, আর্মি যেদিন বেড়াকে ফিরে যাবে, পুলিশ সহ, জামাত সহ, শিবির সহ, বিএনপিরা আর আমার ভাবির পোলার সহ 3 ঘন্টা ছাত্রলীগের সাথে টিকবে না। আর সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয় তাহলে 30 মিনিটে এদের পরাজয় করবে। শুধু সেনাবাহিনী বেড়াকে, এরা পুলিশ নিয়ে আসুক, এরা পুলিশ, বিজিবি, আনসার, এদের গুন্ডা পান্ডা, প্রয়োজনে পাকিস্তানের পুলিশ সহ নিয়ে আসুক, প্রয়োজনে তুরস্কের পুলিশ নিয়ে আসুক। ওই যে আরেকটা জামাতের কামের বুয়া আছে না, একটা ব্যারিস্টার, কামের বুয়ার পোলা ব্যারিস্টার কি শাহরিয়ার নাকি পাত্র একটা আছে, জামাতি ক্যানভাসার, ওই ও না বলে যে মানে লম্বা লম্বা কথা বলে না, ও না বলছে যে পাকিস্তান থেকে রেঞ্জার আনবে, পাকিস্তান থেকে রেঞ্জার আনতে বলে। পাকিস্তানের পুলিশ, বাংলাদেশের পুলিশ, জামাত, বিএনপি, হেফাজত, সামরানাইফি আর বিএনপি মিলে ছাত্রলীগের সামনে কয় ঘন্টা টিকে আমি দেখতে চাই। আওয়ামী লীগের সামনে এরা কয় ঘন্টা টিকতে পারে আমি দেখতে চাই। শুধু এই ওয়াকার বাটপার, এই যে আমার ভাবির পোলাদের মামা, এই ওয়াকারের শুধু পেরাকে ফিরে যেতে দেন। ওই যে আরেক নেতা ছিল না, ওই যে আঙ্গুল তুলে তুলে কথা কইতো, ভয় কারে দেখাস, ভয় কারে দেখাস, যেটা এখানে ভয় দেখাইছে হে কই? হে তো এখন কওয়া উচিত ছিল যে আর্মি নামানোর দরকার নাই, ভয় কারে দেখাস, আমরা আছি। এটা কয় না কেন এখন জোর গলায়? শিলং সালাউদ্দিন থেকে বিএনপির সব নেতারাই জানে যে আওয়ামী লীগ কি চিজ। এরা ভুলা যায় নাই 88, 90 এর আন্দোলন, 90, 95, 2001, 2007 এটা ভুলে নাই তারা, বলতেও পারবে না এই বেদনা তারা বলতে। শুধু তাই না, 71 আওয়ামী লীগের কাছে তারা আব্বারা কিভাবে পরাজিত হয়েছে এটা তারা বলতে পারবে না, বলতে দেবও না। আমি বললাম তো শুধু ওয়াকারকে, সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন, যাওয়ার পরে এই পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক বিএনপি, পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক জামাত, পুলিশ নিয়ে ছাত্রলীগের সাথে আসুক আমার ভাবির পোলারা, দেখিয়া ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে কয় ঘন্টা টিকতে পারে। আসুক না দেখি, আমরা বলবো না যে পুলিশ ছাড়া, আয় দেখি। শেখ হাসিনা দেশের ক্ষয়ক্ষতি করতে চায় না, কারণ নিজ হাতে গইরা দিছে এই দেশ। তারা হলে উনি যদি একটা বার বলে যে আমি আসতেছি, যা করার করো, আর্মি দিয়েও ঠেকাইতে পারবেন না। এটার নাম আওয়ামী লীগ। তিনি যেদিন ঘোষণা দিবেন সেনাবাহিনী একটাও বেড়াকে থেকে বেরোবে না, আমি নিশ্চিত। অনেকে বলছে সেনাবাহিনী মেসাকার করবে। ঘোষণা যদি শেখ হাসিনা দিয়ে ফেলেন, জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা দিয়ে ফেলেন আমি আসতেছি, আমি নিশ্চিত ব্যারাক থেকে একটা সেনাবাহিনী লোক বাড়াবে না, একটাও বাড়াবে না। মোল্লারা কিছু ফালাফালি করবে, একেবারে 3 ঘন্টাতে দাবড়ায় ছাত্রলীগ আওয়ামী লীগ দৌড়ায় কই যে নিয়ে রাখবে। মোল্লারা হলো শক্তের ভক্ত, নরমের জম, ঠিক মতো পাশার মধ্যে কয়েকটা দিবেন, ঠান্ডা হয়ে যাবে। দেখেন না জামাতের এখন এমপি হয়েছে, বলে নাই 18 কোটি জনগণের জন্য নিয়ে শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দুযোগে যাবে। ঠেলার ছোটে কয় নাই তখন আবার বলবে। এই মৌলবীরা, আপনি নিশ্চিত থাকেন, এই বাটপার মৌলবীরা লীলা করেরা শেখ হাসিনা যেদিন ক্ষমতা এলো দিন আবার আম্মা ডাকবে, আবার বলবে তিনি আমাদের কমি মতো, এরা আবার আম্মা বানাবে, নানি বানাবে, খালা বানাবে, জেঠি বানাবে, চাষি বানাবে, মামি ডাকবে, দেখবেন আবার ডাকবে মোল্লা। তখন দেখবেন সব সাধু হয়ে যাবে, কারণ তখন তো ওই যে ওয়াজ করে খাইতে হবে, ভাত পাইতে হবে না। তখন দেখবেন শেখ হাসিনা আবার ডাকবে ছাত্রলীগের বাইক নেয়, বাইসতে মামা চাচা খালু বানাবে। তাছাড়া চলতে পারবে না তো, এরাই পদবিটা করবে আমি জানি। এরা হলো শক্তের ভক্ত, নরম। এখন দেখতেছেন না খুব ক্ষমতা এদের, এদের আসল শক্তি হলো ওয়াকার। এই সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যাইতে, সেনাবাহিনীতে বেড়াকে ফিরে যাবেই না, গেলে তো ডিসেম্বরে তো আমরা সারা পৃথিবীতে আমরা তো আন্দোলন শুরু করবো। এদের মিশন বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে যাবে। ডিসেম্বরের পরে আমরা সরাসরি, আমরা জানি যাবে না, আমরা জানি, আমি ঘোষণা দিয়েছি তো, ডিসেম্বরের মধ্যে যদি ফেরত না নেয় আমরা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী মিশন কেমনে বন্ধ করতে হয় ওগুলো আমরা জানি, সেটা শুরু করবো আমরা। বাট পারি এদের বন্ধ করে দিব। এইভাবে যে এই যে ইউনুসের অধ্যাদেশ যে এই পার্লামেন্টে যে সন্ত্রাসবিরোধী আইনের সাথে ঢুকিয়ে দিয়ে পাশ করলো, এখন ধরেন জামাত আন্দোলন করতে গিয়ে ওয়াকআউট করবে, আন্দোলন করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো 2/3 মেজরিটি বিএনপির আছে পার্লামেন্টে, আর বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার যদি জামাত কোনোদিন ক্ষমতা আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে।
আবার আওয়ামী লীগ যদি 5 বছর 10 বছর 20 বছর পরে ক্ষমতায় আসে, সেও ইচ্ছে করলে বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এ ধরনের আইন কালো আইন হিসেবে আমি দেখি, যে আইন সবার ঘাড়ে খড়গ হিসেবে দাঁড়ায়, সেই আইন গণতন্ত্রের যুগে অচল। আমি মনে করি এই আইন করা ঠিক হবে। এখন আমরা আবার দেখলাম যে সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় এক সংসদ সদস্য তিনি দাবি করছেন যে ৭১ ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে কি এগুলো শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি একটা হুমকির মধ্যে ফেলা, নাকি সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায় জামাতকে ৭১ ভূমিকার কারণে? না, এটা দু রকম হতে পারে। একটা, জামাতকে আইন করছে, জামাত তো বসা ছিল সংসদে, তখন ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এটা ভালোই, জামাত খুশি খুশি লাগছে। এনসিপি কিন্তু সংসদে ছিল না। এখন এটা কথার কথা জামাতকে ভয় দেখানোর জন্য হতে পারে, তবে এটা তো ঠিক, আইন যেহেতু আছে, জামাতকে এই কার্যক্রম ইজিলি নিষেধ করতে পারে, চুপচাপ মেজরিটি আছে। সুতরাং এই আইন জামাত সমর্থন দেওয়া ঠিক হয়নি, সংসদে বলা উচিত ছিল আমরা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করবো, নিষিদ্ধ করে করা উচিত, তারা এটা বিরোধিতা করা উচিত ছিল। যারা এটার পক্ষে আছে, আমি মনে করি তার ভিতরে গণতন্ত্রের মানসিকতা নাই, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, সে গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। এখন আমার বক্তব্য হচ্ছে, একটি দেশ আপনার গণতন্ত্র না হলেও, রাজতন্ত্র না হলেও, সমাজতন্ত্র হলেও কিন্তু একটা দেশ উন্নত হতে পারে। কিন্তু সাংবাদিকদের জন্য গণতন্ত্র দরকার, কারণ যে দেশে গণতন্ত্র নাই, সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুতরাং এই যে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এই জন্য জামাত ইসলাম সাংবাদিকদের, যে কোনো দলই হোক, আপনি দেখেন জামাত ইসলাম সাংবাদিকদের নিগৃহীত করে। এই যে ধরেন এখনো সাংবাদিক বহু গ্রেপ্তার আছে, তাদের ভিতরে ফৌজদারি অপরাধ যদি কেউ করে, তার বিচার হবে, সমস্যা নেই। কিন্তু সাংবাদিকদের খুনের মামলা দিয়ে রাখে, বলেন খুনের মামলা, সে সাংবাদিক কোনো খুন করছে এটা বিশ্বাস করতে হবে আমাকে, বলেন? কোনো কেউ বিশ্বাস করে না, কিন্তু খুনের মামলা দিয়ে আটকে রাখছে, এগুলো তো হয় না। এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা আছে, খুনের মামলা আছে, সাংবাদিককে এটা করে না। সাংবাদিক ফৌজদারি অপরাধ যদি করে, তার ফৌজদারি অপরাধের বিচার হবে, কিন্তু সাংবাদিককে আটক করবে কেন? সাংবাদিককে নির্যাতন করবে কেন? আমাদের তো নিয়ম আছে, কোন সংবাদ যদি পরিবেশনায় কিছু ভুল ত্রুটি হয়, তার জন্য আমরা রিজয়েন্ডার স্থাপিত, কারেকশন দিই। আর সাংবাদিকদের সমন জারি করার আগে কেন গ্রেপ্তার করা হবে, বলেন? সমন জারি মানে কোর্টে যাবে, কোর্ট যদি মনে করে এটা অপরাধ, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তারের কথা ওয়ারেন্ট জারি করতে পারে। কিন্তু তার আগেই আপনি ধরে নিয়ে তারপরে মামলা দেন। ধরেন আমাদের সাংবাদিক, আপনিও গ্রেপ্তার হয়েছিলেন, ধরে নিয়ে আনিস আলিমকে গ্রেপ্তার হয়েছে, ধরে নিয়ে তারপরে মামলা দেন। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাহলে দেশে গণতন্ত্র আছে বলেন? এই জন্য বলি যে যতটুকু গণতন্ত্র যে দেশে, ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা আপনিও হতে পারেন, আপনাকে ধরে নিয়ে মামলা দিতে পারেন। হ্যাঁ, হতে পারে, কারণ ধরে নিতে তো মামলা লাগে না, ধরে নিয়ে মামলা সাজায় দিবে, দেখা যাবে যে আপনি মনে করেন আমি খুনের মামলা আসামি হয়ে গেছি, হতে পারে। আমি তো মামলা করেছি, কারণ প্রেস ক্লাবের নির্বাচনের নটরবর্তী হচ্ছে, আমি মামলা করেছি, মামলা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সমনও জারি হয়েছে। এই মামলা কতদূর আগাবে তা জানি না, তবে আমি সাহস করে মামলা করেছি, তো হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ঝামেলা ফেলতে পারে, সমস্যা নাই। আবার টকশো তো করি, এখন এখানে একটা শব্দ বোঝাই দিয়ে ফটোকার্ড একটা ছেপে দিল, আমি নাকি বলছি বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, ফটোকার্ড আমার ছবি দিয়ে ছেপে দিচ্ছে। বলেন, আমি এই কথা তো কোনোদিন বলি নাই। এখন ওই ফটোকার্ড দিয়ে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আবার কয়েকদিন জেলখানায় রেখে একটা খুনের মামলা দিয়ে দিল, অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। রাষ্ট্রদ্রোহী মামলা তো খুনের মামলার মতোই। সুতরাং আমি মনে করি সাংবাদিকদের নিশ্চয়তা, যতদিন দেশে উগ্রপন্থী থাকবে, সন্ত্রাসী দল থাকবে, গণতন্ত্র থাকবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না, এটি আমি বলি। যেমন তাহলে সংসদে দাঁড়ায় করলো না যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি শহীদ হয়েছেন, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা আছে, তাই তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বলেন? তাকে তো নৈতিক খলনজনিত অপরাধে সংসদ থেকে তখনই স্পিকার বের করে দেওয়া উচিত ছিল, প্রমাণ হওয়ার সাথে হলো। আপনি দেখেন, কোন জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু সংসদে আলোচনা হয় না, সব জায়গায় দেখেন। এই জন্য আমি বলি যে কুসুম সম্পর্ক সরকারি দল আর জামাত ইসলামের ভিতরে কুসুম সম্পর্ক আছে। আবার মাঝে মধ্যে মাইনাস পাওয়ার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনে যাতে ভালো করে জামাত ইসলাম, এই জন্য আবার মাঠে যায়, কিন্তু শান্তিপূর্ণ ভাবে মিছিল করে, তাফালিং করে না, কারণ তারা তো সংসদে একটা আইন করে দেখছে, ওরাও মাথার ভিতরে কাজ করেছে। এই আমার শেষ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। আজকে একটা সংবাদ সম্মেলন, নিয়মিত প্রেস ব্রিফিং এ
প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে। তো সেখানে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি যেটি বলছেন নিশ্চয়ই আপনার চোখে বেঁধেছে। তারপর আমি একটু বলি এক লাইন, যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা বা থাকবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। মানে এটি এখন আদালতের কাছে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? মানে এতদিন আমরা ধারণা করছিলাম হয়তো আদালত পর্যন্ত যেতে পারে, এখন সেই সরকারের মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বের করা হলো। আসলে সরকারের পরিকল্পনা কি? না, পরিকল্পনা তো অনুমানে করা যায়। ডাক্তার জাহিদুর রহমান তো আউলা বাজায় দিছে, যে সে একটা বলছে না যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু প্রতীক নির্বাচন হবে না, সুতরাং ওখানে যদি বিশুদ্ধ যদি কোনো আওয়ামী লীগের কেউ দাঁড়ায়ও, তাহলে সে নির্বাচন করতে পারবে, এরকমই একটা দিছিল। এরপরে তো আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমি বলি যে এবারে যে আবার বললো, এতে মনে হয় যে হয়তো দেখবেন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এখনো বিচার হচ্ছে, হয়তো একটা বিচারের সময় লিখে দিল যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাকে নিষিদ্ধ করা যাবে, বলে দিল, তাহলে আইন কোর্ট করে দিছে, নিষিদ্ধ করে দিল, হতে পারে, হতে পারে। তো সুতরাং এটা অনুমান করা যায়। বাস্তবতা কি বলছে? রাজনীতি কি আরো সাংঘর্ষিক হতে যাচ্ছে, উত্তপ্ত হতে যাচ্ছে, যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে একে অপরের সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য? না দেখেন, রাজনীতি পট পরিবর্তনের চেষ্টা তো আওয়ামী লীগ করবেই, তবে পরিস্থিতি